পুরো কথা নুহা শুনেছে কিনা কে জানে, তবে ভাবিত দৃষ্টি পাল্টে গেল অচিরে। মন গেঁথে রইল মাঝের একটা লাইনের উপর, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। তাকে ঠায় দাঁড়িয়ে দেখে নাহিদ কণ্ঠ উঁচু করল। মিস নুহা, শুনতে পেলেন? মেয়েটা নড়ে ওঠে, যেন এক জড়বস্তুতে আঙ্গুলে জোর খাটিয়ে টোকা দিয়েছে কেউ। শরীরী জড়তার সাথে মনে আশঙ্কা ভিড়েছে, পাছে লোকটা খারাপ হয় যদি। শান্ত নাহিদ সুযোগ শব্দ করলো, এবার নেমে এলো বাধ্য হয়ে। তার গায়ে ফরমাল পোশাক, অফিসারদের মতোই স্যুটটায় পরা। গাড়ি রেখে আসতেই নির্নিমেষ ভিজে গেল সব। ছেলের কাণ্ডে ভরকে যায় নুহা, অবাক কণ্ঠে উদ্বেগ এনে বলে, কি করছেন? আপনি আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামল, ভ্রু কুচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলুন তো? নুহা আকাশ থেকে পড়ল, বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। আপনি জানেন, আমাদের বন্ধু মহলে সব থেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে চাকা খাওয়া ছাড়া আমার আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি, মানে আমার মতো চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলেছে, আর আপনি কি না ভয় পাচ্ছেন? আমার মতো এমন বদ্ধ নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা কত বড় অন্যায়, কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে তো? সব কথা গড়গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো শুনল নুহা। ছেলেটা এত কথা জানে, হঠাৎ হাসি পেল তার, কেন পেয়েছে জানে না। হাসলো মিটিমিটি, বলল, মেয়েদের চোখ কান সবসময় খোলা রাখতে হয় মিস্টার ঢ্যাঁড়স, সেটা আপন হোক বা পর, দু ক্ষেত্রেই। অবশ্য এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বললেও বুঝবেন না। আপনি তো ছেলে, এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকা চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করলো ঢ্যাঁড়স শুনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিলেও বিলম্বহীন, শুনুন, আমি মেয়ে না হলেও শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাবভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলে বুঝি আমার প্রতি কার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না। তবে এত বিজলে মাস্টারবির ঝড় আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে আসুন। নুহা হাঁ করতে গেলেই সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও নড়ব না। এই বৃষ্টিতে এভাবেই ভিজবো, দ্যাটস ফাইনাল। নুহা ধুই ভ্রু উচালো, তাই? ঠিক আছে, ভিজুন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি? কাঠখোট্টা জবাবে ছেলেটার মুখ তিমিরে তলায়। শুভ্র ত্বক আলো খুইয়ে শুধালো। সত্যি যাবেন না? নুহা বড্ড শক্ত জবাব দিল। না। নাহিদের আনন্দ জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নুহা হেসে ফেলল, এবার বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলুন, যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল। ক্ষণপূর্বের অমানিসায় ডুবুডুবু মুখখানা জলজল করছে এখন। বলেই স্ফূর্ত পায়ে এগিয়ে চলল সামনে। পেছনে পা বাড়ালো নুহা, অথচ এক কদম হাঁটতে স্লিপার ছিঁড়ে যায়। দু আঙ্গুলের ভেতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে উপরে। থমকালো সে, মাথায় হাত দিয়ে বলল, এই যা, ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নুহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে। সেটা দেখে অবাক হওয়ার ভান করে বলল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতো ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে চায়, বলে, এ আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়? আর আমি জুতোটা ছিঁড়বই না কেন? না মানে হলো আর কি। নুহার কাটকাট জবাব, আপনাকে কিন্তু আমি ঢ্যাঁড়স নামটা এমনি এমনি দেইনি। আপনি আসলেই একটা ঢ্যাঁড়স। ছেলেটার তেমন কিছু এলো গেল না। এই ধরনের বিশেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানল, খুব লাজুক ভঙ্গিতে বলল, আমার বন্ধুরা তাই বলে। নুহার নাক চোখ কুচকালো, জুতোটা দূরে ছুঁড়ে মারল পরপর। রেগে রেগে বলল, দেশের আর কিচ্ছু হবে না। এই জুতোটা এই সপ্তাহে 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগতে এভাবে ছেড়ে গেল। এখন আর কোনো কিছুই ভালো না। ডাস্টবিনের আবর্জনার সঙ্গে জুতোটার ভেসে যাও একধানে চেয়ে দেখল নাহিদ। হুট করে নিজের বুটজোড়া খুলে এগিয়ে দিল নুহাকে, বলল, নিন, এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়, তেমনই বিভ্রম নিয়ে শুধায়, কেন? আপনার জুতো আমি পরবো কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বিছানো দেখছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরও কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন, বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নুহার শব্দ বাক্য ফুরিয়ে গেল। বিস্ময়ী বিভূতি লেপ্টে এলো চোখে, ঠোঁট নাড়ল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারায় আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ, হতে পারি সাদাসিধে, বাট ব্যথা সহর অভিজ্ঞতা আছে, বুঝলেন?
পরপরই আনমনে হাসল সে, বলল, এর থেকেও হাজার গুণ বাড়ি ব্যথা সয়ে নিচ্ছি, সেখানে এইসব কোন স্যার? শেষ কথার সঙ্গে ঠিকরে পড়ল এক টুকরো ভার্সিল প্রশ্বাস। বাক্যের আড়ালে যে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে নুহার বুঝতে বাকি নেই। কিছু বলার বা জুতোর বিষয়টা নিয়ে মানা করারও সময় দিল না নাহিদ। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নুহা। ছেলেটা বোকা শোকা, তবে উপকারী যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নুহা নাহিদ নয়, একই রকম সাংঘাতিক বৃষ্টির কবলে পড়েছে পুষ্পিতা আর তীব্র। তার উপর তীব্রর জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভড়কে গেছে দুজনাই। কোনো রকমের রাস্তার এক সাইডে জিপ পার্ক করলো তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকে পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে, দেখছে বই ভিজেছে কিনা। না ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ঝাড়ছিল। হঠাৎ তেড়ে আসা বৃষ্টিটাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে। পুষ্পিতা নিজে থেকেই বলল, কলেজ থেকে বের হওয়ার সময়ই বুঝেছিলাম বৃষ্টি নামবে, এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মফস্বলে যেটা খুবই অসুবিধার। তারপর কিছু একটা ভেবে পকেটে হাতায় সে। ফোন ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখলো ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। নৈসর্গে ঠান্ডা হিম প্রবাহের স্পর্শ, নিগুড় নিস্তব্ধতার মাঝে দুজন মানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার উপর টিনের চাল, ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ। প্রথম দিকে গাড়ি নিয়ে বিরক্ত চিন্তিত থাকলেও হঠাৎ করে চেহারার বেশ বদলে গেল তীব্রর। ফুরফুরে হলো মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি এর জেকে বসা রাক্ষোভ এক লহমায় উবে গেছে এখন। এই যে পাশে ভিতু মেয়েটা দাঁড়িয়ে, দুজন একসঙ্গে বৃষ্টি দেখছে, এসব ওই সকালে একসাথে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখে সম্মোহন ঢেলে পুষ্পিতার পানে চায়, চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টি সিক্ত সন্ধ্যায় দুজন পাশাপাশি ভিজবে। ভিতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। ওই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল অমন করে হাসবে, শান্ত তরঙ্গের মতো হাসি। আর স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পরখ করবে তীব্র। বুক জুড়াবে, খেই হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিয়ে জাপটে নেবে বুকে। ঢোক গিলল তীব্র। স্বীয় পৌরুষকে কাবু করতে এদিক ওদিক তাকালো, ঘাম মুছল কপালের। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তাভাবনায় যার প্রধান হেতু। পরপরই মনে মনে হাসল সে। আজ অবধি যে মেয়ের হাত ধরেছে শুধু, তাকে নিয়ে কী সব ভেবে ফেলেছে। এটা যদি এই ভীতু মেয়েটা জানতো, মাথা ঘুরে পড়ে যেত নিশ্চয়ই। তার চেয়ে থাকার মাঝে হঠাৎই তাকালো পুষ্পিতা। অমনি শশব্যস্ত দৃষ্টি সরায় সে। তড়িৎ কিছু ভাঁজ পড়ল মেয়েটার শ্বেত ললাটে। কেন যেন মনে হলো স্যার তাকিয়েছিলেন, সেই আগের দিনের মতোই। ও মাথা নোয়াতেই তীব্র আবারও তাকায়। যখনই চোখ তুলে ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চলল এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তীব্রর পোড়া ঠোঁটে শব্দহীন ফিচেল হাসির ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতের চাউনির আড়ালে প্রয়াস ব্যর্থ হলো এবার। ধরা পড়ায় মুখ বিবরে বিব্রতের ছাপ বসলো। কিন্তু আনত চিবুকে ঠোঁট চেপে হাসলো পুষ্পিতা। গায়ের সাথে ওড়নাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানিক। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের। কপাল গোটালো দৃশ্যটায়। গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি শীত লাগছে? মাথায় নাড়ল। তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেবল চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিয়ে দিবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপ এক্ষুনি ভীতু মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামলো 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপচুপে হয়েছে। উপায়হীনতায় সেই ভেজা গাড়িতেই বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে, তখনই জানালায় এসে দাঁড়ালেন এক প্রৌঢ়া নারী। আ করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না। কিন্তু তীব্রর মেজাজ ছুটে যায়। শালায় বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা নিতে আসে। যেহেতু পুষ্পিতার পাশে, রাগ দেখানো গেল না। এই কষ্টসাধ্য ভদ্র সভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উদার প্রমাণে মানিব্যাগ বের করে 100 টাকা দিল সে। বৃদ্ধা নারী মাথা নাড়লেন খুশিতে, লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন। উল্টো পাশ থেকে রিক্সা ছুটে আসছিল, তখন ওদের চোখের সামনে বৃদ্ধা ধাক্কা খেলেন। তাতে তুরন্ত ছিটকে পড়লেন রেন্ট্রির গায়ে। চোখের সামনে দুর্ঘটনায় পুষ্পিতার কোমল মন আতকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র। বরং ব্যস্ত হলো হুইল ঘুরাতে। পুষ্পিতা নামতে ধরল তখনই। তীব্র খপ করে হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, স্যার উনি পড়ে গেছেন, তো সাহায্য লাগে কিনা দেখি। তীব্র এমনভাবে চাইলেও যেন আশ্চর্য কিছু শুনেছে। ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কি ওনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতা। না, তাহলে নামছো কেন? চিনি না তাতে কি, বয়স্ক মানুষটা পড়ে গেলেন,
হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্রর বদমেজাজি ভাব ফিরে এলো, আবার সুপ্তভাবে ক্রোধ চেপে বসলো কাঁধে। একটা বাজখায় ধমক দিয়ে বলতে মন চাইলো, শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে, সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। অথচ এর আগে চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিষল, বসে বসে বাধ্য হয়ে নিজেও নামলো এবার। এমনিতেই ভেজা সিটে বসে জামা কাপড়ের অর্ধেক ভিজে গেছে, তার উপর আবার এসব আপদ। ধাক্কা দেওয়া রিক্সা চালক বিপদ কাটাতে আরো আগেই ভেগে গেছেন। দু একজন লোক জড়ো হলেও ভিক্ষুক নারীটিকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি, কপাল ফেটে নেমেছে লালচে তরলের গলগলে স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে, কণ্ঠে উদ্বেগ। আল্লাহ, রক্ত বের হয়েছে তো, ফার্স্ট এইড দরকার। ভদ্রমহিলা ঝাপসা চোখ কাটিয়ে ওঠার আগেই ওর হাতের উপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশের লোকজন ভিড়েছে। তীব্র এসে দাঁড়ালো, তার মাথার মধ্যে দাউ দাউ করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিন এভাবে যাকে তাকে সাহায্য করা স্বভাবে নেই। এ ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেই তো পারত। সে বিড়বিড় করলো। অসহ্য। তন্মধ্যে একজন এসে বলল, সামনের গলিতে একটা হসপিটাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এইবার খেই হারালো ছেলেটা। ভেস্তে গেল শান্ত থাকা স্বভাব সুলভ, খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারাও তো আছেন এখানে। অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে দারুণ লাগে, তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বললেন, না মানে আপনাদের উপকারের জন্যই বললাম। পুষ্পিতা প্রৌঢ়ার গাল চাপড়াচ্ছে। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছেটালো, তারপর জ্ঞান ফিরল, তবে নিস্তেজ তিনি। বেশ কিছুদিন অভুক্ত থাকার মতন শীর্ণকায় শরীর, অভিত কণ্ঠে বলল, স্যার, ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হসপিটালে নিয়ে যাই। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তকের তপ্ততা কমিয়ে আনলো খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল, ওকে। আশেপাশে কোনো মহিলা নেই। পুষ্পিতার মতো রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব, সেখানে গাড়ি অব্দি নিয়ে যাওয়া বহু দূরের ব্যাপার। দু একবার চেষ্টা করে অসহায় চোখে ওর দিকে তাকালো সে। মৃগনেত্রের ভাষা বুঝে গেল তীব্র। আরেক দিকে চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তাবিহীন নারীটিকে উঠিয়ে নিল দুহাতে। বৃদ্ধা চমকে গেলেন ভীষণ। আহত শরীর ভুলে অবাক চোখে চেয়ে রইলেন, কিন্তু তীব্র সেসব দেখার সময় নেই। রাগে শরীর জ্বলছে তার। শুভ্র আননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতা পিছু পিছু আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীব্র লাল জিপ। রিসেপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ঝাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়েও লেগেছে। সব ওই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীরে এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এড দিতে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পুরোটা সময় সাথে সাথে থাকলেও তীব্র দাঁড়িয়েছিল বাইরে। প্রায় আধা ঘন্টার মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ নিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আস্তে দেখে হাঁটুন, এমন কত রকম সতর্কতা তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে। পুষ্পিতার ছোট স্বর। স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে, আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভ্রুকুচকে বলল, আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসালো সেখানে। মফস্বল হয়, এখানে অনেক ভিড়। ভদ্রমহিলা বসেই তীব্রকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগলো ওর। এক পল পুষ্পিতার দিকে দেখলো। এই মেয়ে ভীতু, কিন্তু অতিরিক্ত পাকা। আগবাড়ি এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ! সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠটায় জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধা সত্যিই বাকশক্তিহীন। কথার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র চোখ শব্দ করলো। অনীহ ভঙ্গিতে হাঁটু গেড়ে বসলো তাও। বৃত স্পৃহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ায় কুচকে যাওয়া হাতটা তুলে মাথায় রাখলেন ওর। সোনালি চুলে হাত পড়তে তীব্র চাহনি থমকায়, বিমূর্ত হয়। চোখ তোলে তৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেরও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফেরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষা করছেন তিনি। মানুষের লাঠিঝাঁটার সঙ্গে পরিচিত এখন। কখনো ক্ষুধা কমাতে ফেলে দেওয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়? তীব্রর জন্য সত্যি মন প্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জীর্ণ কাপড়ে চোখ মুছে আউ করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হা করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টি জুড়ে কেবলই লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বুলাতে বুলাতে আকাশপথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ দোয়া করেনি তো কখনো। উল্টে গালমন্দ করেছে, হয়তো অভিশাপও দিয়েছে। সামনে সম্মান দেখে পেছনে কত বাজে ভাষা ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজের ইচ্ছেই তো কিছু করেনি, যা করেছে অনীহা, অনাগ্রহে।
পুষ্পিতার জন্য বাধ্য হয়ে তীব্র মাথা নিচু করলো। খেয়াল পড়লো হুট করে তার সমস্ত বিরক্তি মুছে গেছে। বুকে জমেছে কিছু পুঙ্খ পুঙ্খ ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানতো না তো। অবশ্যই জানবেই বা কীভাবে, কখনো কারো উপকারেই যে আসেনি, উল্টে সবসময় সবার ক্ষতি করেছে, এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীব্রর বিলাতি সাদাটে আঁখিতে মায়া ভিড়ল আজ। ঘাড় কাত করে নজর ফেরালো পুষ্পিতার দিকে, যার পুরন্ত ঠোঁটে হাসি স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে সব এভাবে বদলে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলালো, হালচাল বদলালো, বদলে গেল তার কথা বলার ধরন। বিট্টু মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতো পরিচয় হলো। তীব্রর মনে প্রশ্ন জাগে আজ, এভাবে কি তার পৃথিবীটাও বদলাবে? অতীতে বখাটে পনা, মাস্তানি বেপরা জীবনের কালো ধোয়ায় ভীতু মেয়েটাই কি হয়ে উঠবে সন্ধ্যা প্রদীপ? ঝলমলে নীলচে আকাশ, অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটা এখন আনন্দের হাসি হাসছে। আর্দ্র পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে চলেছে লাল জিভ, গতিতে ক্লান্তি নেই। চারিপাশে তখন গন্ধবহের ফুরফুরে রেশ, অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে যায় ছেলেটা। মায়াবী মুখে লেপ্টে থাকে আবিল চোরা অক্ষিপট, ঠিকরে রাখে স্বীয় অভিভূতির সবটুকু ধ্যান। কিন্তু আজকে মুখে কথা নেই তার, প্রাণ নেই দৃষ্টিতে, শরীরী উদাসীনতায় যন্ত্রমানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীব্রতেই ঘুরে আসছে। সরল চোখ যুগলে বিহবলতার বান, কঠোর দুটোই টলটল করছে ভিন্ন কোনো ভাষা। বিষয়াবিষ্ট মস্তিষ্কে বাক্য যাচ্ছে কেবল। স্যার, কত বড় মাপের মানুষ, এত দামি গাড়ি যার, সে নিশ্চয় অনেক সচ্ছল ঘরের ছেলে, অথচ মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই। কি অবলীলায় একজন দুস্থ মানুষকে সাহায্য করলেন আজ, নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষও হয়। মৃদু হাসল সে, তবে এই সুন্দর হাসিটাই আজকে চেয়ে থাকেনি তীব্র, ফিরেও দেখেনি। তার নিবেশন অন্য কোথাও আটকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়ার দৃশ্য, কুচকে যাওয়া চামড়া ভাঁজে চোখ জোড়ানো মমতা। আর এখানেই তীব্র সকল আপত্তি, সবটুকু বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কাজ তো করেনি সে, বাধ্য হয়ে কিছু করা আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? তাহলে অহেতুক কেন এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে ও? তীব্রর মধ্যে আকুল দোটানা, ফ্যাস ফ্যাস চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটলো সারা পথ। এফএমে গান বাজেনি উত্তমের, হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্নতীর। তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্য। পুষ্পিতারা যে বিল্ডিংয়ে থাকে তার পাশাপাশি একটা বড় বিল্ডিংয়ের গ্যারেজে গাড়ি রাখে তীব্র। সেখানেই থামলো জিপ। বিলম্বহীন থেমে যায় সে। পুষ্পিতা নামলো আস্তে ধীরে। দুজনার নিভন্ত নীরবতা প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল। ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাটা, খুব সুনিপুণভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন। কিন্তু কিছু বলতে উসকুস করছে পুষ্পিতা। জড়তার সংকোচে নম্র সম্র জিহবাখানা ইচ্ছেপূর্বক বিফল হলো। পরাজয় মেনে শ্বাস তুলল বক্ষপট। চুপচাপ ব্যাগ থেকে ফোন ওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীব্র ললাট রেখা গাঢ় হয় তাকায় চোখ তুলে। ফোন ওয়ালেট নিতে নিতেই হুট করে প্রশ্ন ছুড়ে বসে, কি কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছু হতভম্ব হলো, চেয়ে রইল ফ্যালফ্যাল চোখে। অপ্রত্যাশিত প্রশ্নে ভরকেছে খানিক। স্যার হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন কেন? তীব্রর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভ্রু আর জিজ্ঞাসু নজর দুটি ঘাবড়ে দেয় ওকে। পরপরই টানটান করলো চেহারা। মনে পড়ল সকালের কথা। তখন তো স্যারের পড়া বলতে পারিনি, সেজন্যই কি এগুলো শোনাতে চাইছেন? নাকি দেখতে চাইছেন বই পুস্তকের পড়া না পারা মেয়ের সাধারণ জ্ঞান আছে কিনা? মেয়েটা মাথা নামালো ও মুখ সংকীর্ণ করে বলল, ইয়ে, ভালো কাজ মানে তো স্যার, এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেটা। আর পুরুধ্বনির উত্তরে উদ্বেগ নিয়ে আওড়ালো পুষ্পিতা। আর হলো জেনে বুঝে কারোর ক্ষতি না করা, কথায় কাজে কাউকে কষ্ট না দেয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানা মতে এসবই ভালো কাজ স্যার। পায়ের পাতা থেকে নিভু চোখ তুলে চাইল পুষ্পিতা। প্রয়াসও খাটালো তীব্রর অভিব্যক্তি বোঝার। মাঝ দুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে ও পড়া উগড়ালো, অথচ জবাব দেয় না সে মানুষ। ন্যূনতম হু হাও নেই। আমি কি ঠিক বলেছি স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ভারী কি ভিড়ল পরপর। তেমন ভারী শোনালো গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল। সহজ প্রশ্নের সঠিক জবাব গুছিয়ে দিতে পারায় শ্বাস টানল স্বস্তির। মাথা নেড়ে হাঁটা ধরল ঘুরে। অথচ লম্বা শরীরসহ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র।
ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন, শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটফটে লাগছে সবকিছু। পালাক্রমে চোখের পর্দায় ছুটে বেড়ানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালে সেই বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকান ভাঙতে গিয়েছিল ওরা। কুখ্যাতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানের গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন, সেখানে মাসের 3 তারিখে টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন 7 তারিখ। তীব্র চটে গেল। ভরা হাট বাজারে ক্রেন দিয়ে গুড়িয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেঁদে অনুনয় করেছেন, পা চেপে মিনতি করেছেন, কঠোর। তীব্র শোনেনি, বরং চারপাশের মানুষগুলোর ভয় ডরে চিমসে যাওয়া মুখ, ভদ্রলোকের অসহায়ত্ব দেখে পৈশাচিকতায় হৈ হৈ করছিল অষ্টপুট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেলল তীব্র। চসূচক শব্দ তুলল জিভে। আজকে প্রথমবার সেই কাজের জন্য আফসোস হলো তার। আক্ষেপে চৌচির হলো অন্তপট। ঢোক গিলে ভাবে, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি, উল্টে যাকে পেরেছি মেরেছি, কষ্ট দিয়েছি। ভিতু মেয়েটা এসব জানলে পছন্দ করবে না, আমায় ভালোবাসবে না। নিজের শেষ কথাতে নিজেই চমকে উঠল তীব্র। শশব্যস্ত প্রকট আঁকিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে। পিঠের সাথে হেলে দুলে সন্ধি করছে কালো বেনুনি। তীব্র হৃৎপিণ্ড থমকে থাকে। থমকে থাকে পৃথিবী। বক্ষ স্পন্দের গতিবেগ থিতিয়ে আসে সহসা। ভালোবাসা নিটল ওষ্ঠ ভাজে শব্দখানা আউড়ে ফেলল কয়েকবার। এত শ্রুতিমধুর বাক্য হয়, শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এমন সুখ? তীব্র নিজেকেই প্রশ্ন করে। আমি কি ভিতু মেয়েকে ভালোবাসি? আচ্ছা, ভালো না বাসলে কি কারোর জন্য এত কিছু করা যায়? সেই প্রথম দিকের আকর্ষণ, সন্ধিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে কি অঘটন ঘটে গেল? এইভাবে নিজেকে যাচাই করার লড়াইয়ে নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীতু মেয়েতে খেই হারালাম আমি। পুষ্পিতা কেচি গেট খুলছে। তীব্রর অন্যমনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা। ফিরে তাকালো কিছু একটা ভেবে। তখনকার মতন চোখ সরানোর তাড়া নেই তীব্রর। নিবিষ্ট যোগে চেয়ে থাকে সে। অবিচল অচপল দৃষ্টিদ্বয়ের কপলে পড়েই পুষ্পিতার বুক কাঁপে, ঝাঁকুনি লাগে দেহে। সফেদ রঙা গাঢ় স্রোত নেমে যায় পিঠ বেরিয়ে। তীব্রর বক্ষ জুড়ে উচ্চাটন শ্রবণ ও রুদ্ধ করা ধূপধাপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোয় প্রবল হলো সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়িনি, প্রেমে পড়লে বুক ধুকভুক করে। আমারও সব হয়নি। অচিরে টলে উঠল দেহ। নড়ল চোখের ভার। আজ তো বুক ধুকপুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদযন্ত্রের বাইরে লুটিয়ে আসার অমত্ত আয়োজন যেন। মস্তিষ্কের দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিচেল হাস্যবাণে ওষ্ঠ তুলল একদিকে। কথার নিবিড় স্রোতে দপদপ করল আখি। কপালের পাশ চুলকে ভাবল, ভিতু মেয়ে, পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছি। বিট্টু মাস্তানকে প্রেমে ফাঁসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীব্রর মতো সভ্য হবে না। দরজায় ঠকঠক শব্দ। বেলনা টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে। দরজা খুলতেই ওপাশের আয়েশা খাতুন হাসলেন। শশব্যস্ত সালাম দিল নাহিদ। বিনম্র তার ভঙ্গি। ভেতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসলো কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীব্রর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন? বেখেয়ালে মাথা ঝাঁকান আয়েশা। খেয়াল পড়তেই সতর্ক চোখে চাইলেন, কণ্ঠে অনিশ্চয়তা। কি বললে? নাহিদের বুকখানা ছেদ করে ওঠে। এই রে, মুখ ফসকে বিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরেই ফেলবে আজ। ওদিকে আয়েশার তীক্ষ্ণ চাহনি। সব মিলে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি বাগে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন করে বলল, মানে বললাম যে একটু আগে ফিরেছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথা বলেনি, তবে বিশেষ মাথা ঘামাননি। নরম গলায় বললেন, পুষ্পিতার স্যারকে একটু ডেকে দেবে বাবা? তীব্র তো মাত্র শহরে ঢুকেছে আন্টি, 1 ঘন্টার আগে বের হবে না। আপনি এসে বসুন না ভেতরে। প্রস্তাব রেখে নিজে মনে মনে না করলো নাহিদ। প্রার্থনা ছুড়ল আকাশে, উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের উপর দিয়ে ছোটখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামাকাপড় মোজা এসব দেখলে কি ভাববেন কে জানে। আয়েশা ভেতরে গেলেন না, তবে অবাক কণ্ঠে বললেন, এই ভর সন্ধেবেলা গোসল করছে, তাও এমন ঠান্ডার সময়? নাহিদ দাঁত মেলে হাসলো। উনি ও এরকমই। ঠোঁট গোল করে বললেন, ও আচ্ছা, তাহলে বরং যে জন্য এলাম সেটা তোমাকেই বলেই যাই। নাহিদ ভ্রু গোছালো। কিছু হয়েছে আন্টি? আয়েশা হেসে বললেন, আরে না, কি হবে, আসলে কাল তো শুক্রবার, ছুটির দিন, তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম। ওর কণ্ঠে বিস্ময়। হঠাৎ দাওয়াত কেন আন্টি? ও মা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? তোমরা এতদিন এসেছো এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল এসো কেমন?
কোনো না শুনবো না কিন্তু। নাহিদ খানিক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। বিট্টুর থেকে না শুনে কি বলবে সে? তার চিন্তাভাবনার মধ্যে নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়েশা। নাহিদ নিজেও দরজা আটকালো। পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়ালো তীব্র, সদ্য ভেজা উন্মুক্ত শরীর, প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরক চূর্ণ। শুধালো ভীষণ ঠান্ডা গলায়, পাশের আন্টি কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের। হঠাৎ? আয়েশার বলে যাওয়া তখনকার কথাটাই হুবহু অনুকরণ করলো নাহিদ। বলল নিজের মতো, ও মা, দাওয়াত আবার কারণ থাকে নাকি? আমরা এতদিন এসেছি এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল যেতে হবে কেমন? কোন না শুনবো না কিন্তু। তীব্র নাক চোখ কুচকায় সে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? এসবকে আমি বলেছি? উনি তো বলে গেলেন। চাহনি শুরু হয় ছেলেটার। নিম্নষ্টের নরম ত্বক পিষে ফেললো দাঁতে। একটু চুপ থেকে বলল, ব্যাপারটা তো সুবিধার লাগছে না। হুট করে বাসায় দাওয়াত কেন? অথচ ততটাই নিশ্চিন্ত দেখালো নাহিদকে। কাঁধ উচালো উত্তরে, কি জানি, দেখ হয়তো তোর সাথে পুষ্পিতার বিয়ের প্রস্তাব দেবে। মিটিমিটি হাসিটা দেখেই তীব্রের গা জ্বলে উঠল রাগে। মোটা স্বরে বলল, ইদানিং খুব খই ফুটছে তোমার মুখে, তাই না? নাহিদ আশ্চর্য হয়, অবোধ কণ্ঠে বলল, আমি কি করলাম? আচ্ছা, যদি এটা নাই হবে তাহলে শুধু শুধু কেউ কেন দাওয়াত দেবে আমাদের? তীব্র ধমক দিল মৃদু গলায়। চুপ কর, ডিম ভাজতে বলেছিলাম, ভেজেছিস? মাথা নাড়ল সে, ভাজেনি। বন্ধুর কটমটে চিবুক দেখে তৎপর দু হাত তুলে বলল, ওকে ওকে, এইভাবে তাকাতে হবে না ভাই, এক্ষুনি বিতে দিচ্ছি। পাশ কাটিয়ে গেল খুব ভদ্রভাবে, অথচ দূরত্ব বাড়তে বিড়বিড় করে বলল, শালা মাস্তান, লেকচারার সাজলে কি হবে? গুন্ডা তো গুন্ডাই থাকে, কথায় কথায় মারতে আসে আমায়। ও ভেবেছিল তীব্র শোনেনি। হঠাৎ সে পিছু ফিরে বলল, তুই যাবি? কিছু চমকায় নাহিদ। ত্রস্ত রান্নাঘরে ঢুকে যায়, কিন্তু তীব্রর ভাবনা গেল না। এই দাওয়াত নিয়ে যত উদ্ভট কথা মাথায় আসছে, এর মধ্যে আবার অন্য কোনো গল্প নেই তো? নুহা আদা ছিলছে আর কেটে দিচ্ছে পুষ্পিতা। পেঁয়াজ রসুন ব্লেন্ড করছেন আয়েশা। এখন থেকে আগামী আয়োজনের সব তোড়জোড় শুরু হয়েছে তাদের। কিন্তু নুহার মাথা গরম। আজকাল ওকেও তীব্র রোগ ধরেছে, যখন তখন মেজাজ চটে যায়। এই যে এখন ফুলে ফেপে সব একেবারে বোম হয়ে আছে। আর সে রাগের পেছনেও আয়েশা দায়ী। আজকে হুট করে বাজার এনেছেন তিনি, তারপর ঘোষণা করলেন, পুষ্পিতার স্যারকে দাওয়াত দিয়ে এসেছি। মায়ের দ্বারা এমন রসিকতা কি মানা যায়? সেজন্য মুখ গোছ করে বসে আছে নুহা। কেন মা এরকম করবেন? ওদের সাথে একটু আলোচনা করা গেল না? ওরা কি এতটাই ছোট? পুষ্পিতাকেও কিছু বলেনি। কথাটা শুনেও গাধিটাও ওর মতো ফ্যাল করে চেয়েছিল। কোনো মানে হয় এসবের? আয়েশা হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছেন। চোখ পড়ল মেয়ের উপর। শ্যামলা আননে মেঘ দেখে বললেন, কি হয়েছে তোর? আজকাল একটু হলেই দেখি চেহারাটাকে বিড়ালের হাগু বানিয়ে রাখিস। ফিক করে হেসে ফেলল পুষ্পিতা। নাক মুখ গোটালো নুহা। বমি পর ভান করে বলল, ইয়াক আম্মু, তোমার কাছে আর কোনো উদাহরণ ছিল না? না, যা সত্যি তাই বলেছি। সামান্য 19-20 ঘটলেই তোর মুখের দিকে তাকানো যায় না কেন? তো কি করবো আমি? তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছো, একবার বললেও না আমাদের? কি বলবো? তোর সাথে পরামর্শ করতে গেলেই তো সেই পুরনো কথা বলবি। যে না ব্যাচেলার ছেলে আম্মু, ওদের বাসায় আনার দরকার নেই। পুষ্পিতা মিটিমিটি হাসছে। নুহা বিরক্ত কণ্ঠে বলল, ঠিকই তো বলি। আর এসব আমাকে কে শিখিয়েছে শুনি? তুমিই তো। তাহলে এখন তোমাকে আমার শেখাতে হচ্ছে কেন? মেয়ের চোটপাট দেখে মুচকি হাসলেন আয়েশা। কাছে বসে বললেন, সেসব তো তোর ভালোর জন্য বলতাম মা। আমি না থাকাকালীন অপরিচিত কেন, পরিচিত কোনো ছেলেও বাসায় ঢোকাবি না। কিন্তু কাল তো আমি থাকবো। আর মানুষটা পুষ্পিতার স্যার, ওনার তো একটা সম্মান আছে। সেদিন রান্না করতে গিয়ে হাত কেটেছে শুনে সৌজন্য বোধেও তো একটু দাওয়াত করে খাওয়ানো উচিত, তাই না? কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। মাথা তুলল অবাক হয়ে। তার স্যারের জন্য আন্টি এত ভাবছেন? মনিও তো এরকমই ছিল। পুষ্পিতার ফাঁকা বুকটা হু হু করে উঠল। আজ কতগুলো দিন পেরিয়েছে, রাহাত মনি কাউকে চোখের দেখা তো দূর, কণ্ঠস্বরটা পর্যন্ত শোনে না। আচ্ছা, একবার কি লুকিয়ে দেখা করে আসবে? যখন খালুজান বাড়িতে থাকে না তখন যাওয়া যেতেই পারে, তাই না? পরপরই স্বীয় সিদ্ধান্তের বিরোধাভাস করল সে। একবার ওখানে গেলে মনি আর ফিরতে দেবে না। রাহাতটা হাত ছাড়বে কিনা সন্দেহ। তখন নতুন করে আবারও ঝামেলা করবেন খালুজান। মনির সংসারে আর কোনো অশান্তি চায় না সে। তাছাড়া ওই পুরো বিল্ডিংয়ের লোকগুলো কথায় খোঁচা মেরে ফেলবে ওকে। পুষ্পিতা ব্যথিত শ্বাস ফেলল। মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্য দূরে থাকতে হয়। রাত 1:20 সমস্ত কাজ গুছিয়ে সবেমাত্র ঘুমাতে এসেছে ওরা। নুহা একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকলো। মায়ের প্রতি রাগটা তার অল্প আধটু কমেছে। না দাওয়াত দেওয়ার বিষয়টা খারাপ হয়নি, বরং ভালোই হলো।
সত্যিই তো, ব্যাচেলার দুটো ছেলে একারা থাকে, কি খায় কে জানে। নুহার আজকের মুহূর্তগুলো মনে পড়ল হঠাৎ। গাড়ির কাজ খুলে নাহিদের মাথা বের করে হেসে দেওয়া দৃশ্য। কি চমৎকার করে হাসে সে। না, মানুষটা ভালো। আর যাই হোক, ছেলেদের চাহনি দেখলে চরিত্র বোঝা যায়। সেই ভিত্তিতে আজকের পুরোটা সময় নিজের তীক্ষ্ণতা দিয়ে তাকে বিচার করেছে নুহা। তার ভাবনার মতো জঘন্য কিছু তো দূর, গাড়ির ভেতর নাহিদ ধারে অবধি ঘেঁষেনি। একদম জানালায় লেপ্টে বসেছিল সাদাসিধে, তবে সত্যিই চরিত্রবান ছেলে সে। নাহিদের কথাগুলো মনে করে হেসে ফেলল নুহা। ওই যে বলেছিল, আমাকে ভয় পাওয়ার থেকে গুতোকে ভয় পাওয়া ভালো। সেই কথাতেই ঠোঁট ফুঁড়ে বাইরে এলো দাঁত। আচমকা চোখ পড়ল আয়নায়। সামনে বসে চুল আঁচড়াচ্ছে পুষ্পিতা, অথচ নিবেশন অন্য কোথাও। দর্পণে চোখ নেই, চেয়ে আছে দেয়ালের উপর। পুষ্পিতার এই উদাসীনতা নুহার পরতে পরতে চেনা। যখন খুব বেশি চিন্তায় থাকেও তখন এমন করে। আবার কি হলো মেয়েটার? নুহা ত্রস্ত এগিয়ে গেল, কাছে কাঁধে হাত রাখতে একদম চমকে উঠল সে। নুহার চাহনি পাল্টালো, প্রগাঢ় হলো সন্দেহ, কণ্ঠে উদ্বেগ। কি হয়েছে তোর? এত কি ভাবছিলি? পুষ্পিতা ঘন ঘন মাথা ঝাঁকায়। কিছু না, কিছু না। নুহা রেগে রেগে বলল, দেখ পুষ্পিতা, মিথ্যা বলা পছন্দ করি না আমি। আবার সেটা যদি আমার বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে যে মাথাটা কোন লেভেলের গরম হবে সেটা তো তুই নিজেও ভাবতে পারছিস না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, মাথা নুইয়ে ডুব দিল চিন্তায়। মন দ্বিধা উপচে পড়ছে আদলে। মিনসে কণ্ঠে বলল, একটা কথা বলতাম, কিন্তু তুই আসলে কিভাবে নিবি সেটাই ভাবছি। নুহা দুই ভ্রু উচালো, অবাক হওয়ার ভান করে বলল, ও তাই? পুষ্পিতা নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলতেও ভাবছে? আচ্ছা যা, শুনবই না তোর কথা, তুই তোর পেটেই রেখে দে। মেকি অভিমান নিয়ে নুয়া চলে যেতে নিল। শশব্যস্ত কনুই টেনে ধরল পুষ্পিতা। ওকে ধরে বিছানায় বসিয়ে নিজে বসলো সামনে, কণ্ঠ মৃদু। শোন না, রাগ করিস না, আসলে এরকম কখনো কিছু বলিনি তো, তাই একটু কেমন কেমন লাগছে। নুহার কণ্ঠ সন্ধিহান। কি হয়েছে বল তো, কোনো সমস্যায় পড়েছিস? পুষ্পিতা মাথা নাড়ল, চিবুক নিল গলায়। হাজারখানে ইতস্ততা মিশে গেল স্বরে। তীব্র স্যার না আমার দিকে কেমন করে চেয়ে থাকে জানিস? মানে মনে হয় না কিছু তাকানোর ধরন, উফ কিভাবে যে বোঝাই তোকে। মানে ওই হয় না, দেখায় না সিনেমাতে, ওরকম আর কি। নুহা জোরে বলে ফেলল। কি? কেমন করে তাকায়? পুষ্পিতা হকচকায়, চাপা কণ্ঠে শাসিয়ে ওঠে। আহা, আস্তে, কেউ শুনে ফেলবে তো। নুহা স্বর নামালো, ছোট চোখ বড় করে বলল, কি বলছিস? উনি কি তোকে কখনো কিছু বলেছেন? না, কিছু বলেনি, কিন্তু প্রায়ই দেখি চেয়ে থাকে, আর সেটা মোটেই স্বাভাবিক চাহনি না। পরপরই উদ্বেগ নিয়ে বলল, দেখ আমি যতই বোকা হই, কিন্তু মেয়ে তো, একটা মেয়ে হয়ে একটা ছেলে কিভাবে তাকায় বুঝবো না? নুহা বিজ্ঞের ন্যায় মাথা দোলালো, হুটহাট কণ্ঠ রুক্ষ করে বলল, সে তো তাকাবে। আরও যা, রান্না করে দিয়ে আয়। ওই রান্না খেয়েই ব্যাটার মাথা খারাপ হয়েছে। একে সুন্দরী মেয়ে, দুয়ে ভালো রান্না জানে। মেয়ে আবার ভীষণ নরম, যাকে কাদামাটির মতো এদিক ওদিক আছাড়ও দিতে পারে, টু শব্দও করবে না সে। এমন মেয়ে হাতছাড়া করা যায়? ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়েই চাইবে। পুষ্পিতা তবদা খেয়ে বলল, আমি বললাম তাকানোর কথা, তুই বউ পর্যন্ত চলে গেছিস? যাব না, আমি তো বউ অবধি গিয়েছি। তো স্যার দেখ গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছে। পুষ্পিতা জিভ কাটলো, হাসফাস করলো নিবিড় লাজে। বুকের মধ্যে ঝুপঝাপ কাঁপুনি উঠেছে হঠাৎ। শুভ্র কপল ভিড় করছে হুড়মুড়ে কুণ্ঠা। নুহার চোখে ধরা পড়ল সব, কণ্ঠ পুরু করে বলল, সত্যি করে বল তো, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতার উদ্বিগ্ন জবাব, এ বাবা, না না না, আমি ওনাকে নিয়ে এরকম কিছু ভাবিনি কখনো, আর ভাববো বা কি করে? স্যার হলেন বা। মাঝপথেই তেতে উঠল নুহা। একদম তোর এই ব্যাকডেটেড ডায়লগ দিবি না। স্যার বাবার মতো, খালি এক কথা। আজকাল কাজ স্যাররা না বাবার মতো হয় না রে। আর তীব্র স্যার যেই ইয়াং, তোর মতো ওনার মেয়ে থাকবে কখনো? গাধি একটা। এখন যুগ পাল্টাচ্ছে, কত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস? এই তো শাহরুখ খানের মেহুনা মুভিতেও নায়িকা টিচার ছিল ওর। তাতে কি হয়েছে? ঠিকই তো একসাথে নেচে নেচে গান গাইলো। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। পুষ্পিতার দেওয়ার মতো যুক্তি নেই, অথচ তীব্রর সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় কাটা দিচ্ছে শরীর। তাছাড়া তনুজাও স্যার বলতে অজ্ঞান। নুহাটাকে এখন কিছু বোঝালেও বুঝবে না। থাকবে। আমতা আমতা করেও চুপ করে গেল নুহা।
মুরব্বীদের মতন হাব ভাব করে বলল, ঠিক আছে, ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। তোর স্যার দেখতে ভালো, মানুষটাও খারাপ না। আগে একটু যাচাই করে নিই, বুঝে নিই যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখবে। পাশ করলে আমি নিজে এগিয়ে দেবো তোকে। পুষ্পিতা হা করে ফেলল, কণ্ঠে বিরক্তি এনে বলল, এজন্যই কথাটা তোকে বলতে চাইনি। কি একটা জানিয়েছি, আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছেন। থাক আপা, আপনাকে আর যাচাই করার দরকার নেই, আপনি ঘুমান। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে চলে গেল মেয়েটা। ব্রাশে পেস্ট মেখে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। নুহা উচ্চস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো এসব বলবি, আমি বললে দোষ, তাই না? মনে রাখিস, গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে। এখন আমার কথা খারাপ লাগলো তো, এটাই না একদিন সত্যি হয়ে যায়। পুষ্পিতা এক কান দিয়ে শুনেও আরেক কান দিয়ে বের করে দিল। তবে মাঝরাতের এই উচ্চবাচ্য বাইরে অবধি ছড়িয়ে যায়। নিজের ঘর হতে চেঁচিয়ে উঠলেন আয়েশা। কি ব্যাপার নুহা, এখনো ঘুমাওনি তোমরা? তিনি থামলেন, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে ব্যাচেলার ছেলেদের দল। নুহা ক্ষেপে কিছু বলতে চায়, পরপরই থামায় নিজেকে। এই রাত বিরাতে দেয়ালের রং খসে পড়লেও বিকট শব্দ হয়, সেখানেও চেঁচালে তো কথাই নেই। জেনির সাথে অফিসে গিয়েছিলে কেন? হঠাৎ নিনাদে ভড়কায় সে। পল্লব ঝাপটায় বিভ্রমে। জেনির সাথে যাব এখন। মিথিলা আঙ্গুল তুলে হুঁশিয়ারি দিল, একদম মিথ্যে বলবে না, আমি নিজে চোখে তোমাদের মাখামাখি দেখেছি। তুমি একজন বিবাহিত পুরুষ, বাইরের একটা মেয়ের সাথে তোমার এত ঠলাঠলি কিসের আমি বুঝি না। বোকা পেয়েছো আমাকে? পলাশ চুপচাপ জুতো খুলে রেখে রাখলো, একটা কথাও না বলে সোজা চলে এলো বেডরুমে। স্পষ্ট অবজ্ঞা মিথিলার গায়ে সূচের মতো বিধে। হনহন করে এসেই দরজায় লাথি মারল, চিৎকার ছুড়ল ফের। কানাডা নিয়ে এসেছো বলে আমাকে মানুষ মনে করো না তুমি? কাজের লোকের মতো ট্রিট করছো, রান্না করাচ্ছো, আর বাইরে গিয়ে গা ঘেসে থাকছো। জেনি, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, অফিসে না হোটেলে? পলাশ আগুন চোখে চায়, হুঙ্কার ছড়ে কঠিন স্বরে, একদম বাজে কথা বলবে না। জেনি আমার বন্ধু, আর কতবার বলতে হবে তোমাকে? বন্ধু? মাই ফুট, আমার বন্ধু ছিল না? জীবনে কোনো বন্ধু দেখিনি আমি। কই, তারা তো এমন গা চিপকে থাকে না। যেখানে থাকুক আর সামনে থাকুক, এই চুন্নি মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে তোমাকে। কেন? হোয়াই? পলাশ দাঁত কিরমির করে এগিয়ে এলো, শক্ত বাঁধনে কনুই চেপে ধরতেই মিথিলা ব্যথা পায়, কুকিয়ে উঠে। পলাশ উষ্ট কণ্ঠে বলল, বস্তির মতো চেল্লাবে না এখানে। এই অ্যাপার্টমেন্টের আমার সুনাম আছে। তোমার জন্য যদি সেখানে একটুও আঙুল ওঠে তাহলে কিন্তু। মিথিলা তেতে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কি কি করবে তুমি? মারবে? পলাশের রক্ত ফুটল রাগে, আচমকা হাত ছেড়ে গাল চেপে ধরল। মেয়েটা ব্যথায় নয় থমকে গেল বিস্ময়ে। ও হিস করে বলল, দরকার পড়লে আমি মারতেও পারি মিথিলা। এখনো সময় আছে, নিজের জীবার অহংকারটাকে সামলে রাখো। ভুল জায়গায় দেখাতে গেলে কিন্তু নিজেই বিপদে পড়বে। ছেড়ে দিল। তারপর মিথিলার তৎপর নিজের চিবুকে হাত বোলায়। যন্ত্রণায় সব অবশের মতো লাগছে। বিমূঢ় হয়ে বলল, বিয়ের 2 মাসও হয়নি তুমি আমার গায়ে হাত তুললে পলাশ। এজন্যই তুমিও দায়ী। আমার সঙ্গে ভদ্র থাকো, কিচ্ছু বলবো না। অভদ্রতা করলেই। মেয়েটা ক্ষণপূর্বের ব্যথা ভুলে গেল, ক্ষেপে উঠল বাঘিনীর ন্যায়। তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করতে পারবে, আর আমি বললি সেটা অভদ্রতা, তাই না? পলাশ সাবধান করলো চোখ রাঙিয়ে। ডোন্ট ক্রস ইউর লিমিট মিথিলা। নষ্টামি আমি নই। কে জানে নাহিদের মতো আরো কত বয়ফ্রেন্ড ধরা ছিল তোমার। আর আজকালটার প্রেম কেমন হয় সবাই জানে। কয়বার শুয়েছিলে সেটা বলো আগে। মিথিলা স্তব্ধ হয়ে গেল, গলা স্বর ফাটলো ধ্বনিতে। পলাশ, এক থাপ্পড়ে শেষ করে ফেলবো তোকে। একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস করবি কে করতে? সারাদিন অফিসে গাধার মতো খেটে এসে এখন ওনার রং তামাশা দেখতে হবে আমাকে? এই যাও, সামনে থেকে যাও এখনই। পলাশ ধাক্কা দিল দুহাতে। মিথিলা পিছিয়ে যায়, পড়তে পড়তেও সামলে ওঠে। তবে ক্ষুণ্ণতায় উপচে পড়ছে চোখ। কোটর ফেটে স্বচ্ছ জল ছুটে আসতে চাইল। দৌড়ে বেরিয়ে গেল অন্য কামরায়, দরজায় লাগিয়ে পিটেলিয়ে বসে পড়ল মেঝেতে। হঠাৎ করে ঝাপসা চোখে ভেসে উঠল নাহিদের সরল মুখখানি। মিথিলার আক্ষেপ হলো আজ। কেন পলাশকে বিয়ে করতে গেল? নাহিদটা সহজ সরল ছিল, ওটাকে বিয়ে করলে ওর কথায় উঠতো বসতো। মিথিলা মাথায় হাত দিয়ে কাঁদে। ইস, সব শেষ হয়ে গেল। খাবারের সুগন্ধে মম করছে বাড়িঘর, পুরো বসত পরিপাটি করে গোছানো। জানালার কোনায় আবার একটা ফুলদানিও রাখা, আর্টিফিশিয়াল জারবেরা দিয়ে ভর্তি তা। কড়কড়ে রঙের সোফায় বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। কখনো ঘরের দেয়ালের রং, কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা। তার পাশেই তীব্র বসে। এই মুহূর্তে নুহাদের বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা। নাহিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল।
শেষে ফিসফিস করলো গলা নামিয়ে। তো শ্বশুরবাড়িটা কিন্তু ভালো, শাশুড়িও বেশ গোছানো মানুষ। দর্শনে সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেললো, তীব্র কণ্ঠে বিরক্তি এনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।